আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম দেখি আমার শরীরে কোনো কাপড় নাই। প্রতিদিন এইটাই হয় আমার লগে। প্রতিদিন কে আসে আমার ঘরে কিভাবে জানি আমার গায়ের কাপড় পাশেই পইরা থাকে আর শরীরটা ম্যাচ ম্যাচ করে। এর কোনো কারণ আমি খুঁজে পাই না। সত্যি আফা, রোজ রাইতে আমি জামা কাপড় পইরাই শুই, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি দেখি শরীরে একটা সুতা কাপড় নাই। রোজ রাইতে কেডা জানি ঘুমের মধ্যেই আমার শরীরের কাপড় খুইলা ফেলে। কথাটা শুনে আফরোজা বেগম বড় বড় চোখ করে নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন। তিনি হতভম্ব। নাইলা তাদের বাড়ির কাজের মেয়ে। গত 2 মাস হলো তাদের সাথে থাকে নাইলা। 3-4 দিন ধরে একটা কথা বলার জন্য আফরোজা বেগমের পেছনে পেছনে ঘুরছিল নাইলা, কিন্তু প্রতিবারই কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কিছু না বলেই চলে যায় সে। আফরোজা বেগম ভাবলেন এবারও আগের বারের মতোই তুচ্ছ কোনো বিষয় নিয়ে কথা বলতে নাইলা তার পিছু পিছু ঘুরছে, কিন্তু নাইলার কাছ থেকে এ ধরনের একটা কথা শোনার জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তিনি নিজেই নাইলাকে ডেকে দাঁড় করালেন আর পানি খেতে খেতে জিজ্ঞাসা করলেন, কি বলবি বল, ভয় পাবার কিছু হয়নি। নাইলা গত 2 মাস ধরে এই বাড়িটাতে কাজ করছে, রাতে এখানেই থাকছে। এর মধ্যে তার কোনো খারাপ আচরণ আফরোজা বেগমের চোখে পড়েনি। মেয়েটা একটু বোকা, তবে সহজ সরল। তার এক বিশ্বস্ত বান্ধবীর আশ্বস্ততাই মেয়েটাকে গ্রাম থেকে আনা হয়। এই বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে নাইলাই। আর সে কি বলছে, সে যখন ঘুম থেকে ওঠে তখন তার গায়ে জামা কাপড় থাকে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না সে মিথ্যা কথা বলছে, বা এই ধরনের কোনো একটা মিথ্যা কথা মেয়েটা বলবেই বা কেন। কথাটা শুনে আফরোজা বেগম এতটাই হতভম্ব হয়ে গেছিলেন যে কখন তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে পানি চারিদিকে ছড়িয়ে পড়েছে তা তিনি খেয়ালই করেননি। নাইলা এবার একটা বেলচা আর ঝাড়ু এনে মেঝেটা পরিষ্কার করে নিল, ঘর থেকে বেরিয়ে গেল। এর কিছুই আফরোজা বেগমের চোখে পড়ল না। নাইলা যে জায়গাটিতে দাঁড়িয়ে কথাটা বলেছিল তিনি এখনো সেই দিকে হতভম্ব বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কিন্তু নাইলা চলে গেছে কখন? কেউ এই ঘরে এই মুহূর্তে প্রবেশ করলে ভাববে আফরোজা বেগম কোনো অদৃশ্য মানুষের দিকে চেয়ে রয়েছেন, যেই মানুষটাকে তিনি ছাড়া আর কেউ দেখতে পান না। আফরোজা বেগমের মাথায় এখন অনেক প্রশ্ন। ঘটনাটা যদি সত্য হয় তাহলে তার পরিবারে একটা বড় বিপদ আসতে চলেছে। এই বাড়িতে কে এমন আছে যার চরিত্রের অধঃপতন ঘটেছে? এ কথাটা যদি লোক জানাজানি হয় তাহলে তাদের মান সম্মান বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এ বাড়িতে পুরুষ আছে 2 জন, আফরোজা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক আর তাদের একমাত্র পুত্র ফাহাদ। রাজ্জাকের বয়স প্রায় 55। সে মোটেও অতিরিক্ত কামুক স্বভাবের পুরুষ নয় যে মাত্র 19 বছর বয়সের একটা মেয়ের উপরে এভাবে খারাপ নজর দিয়ে খারাপ কাজ করতে যাবে। তাছাড়া আফরোজা বেগমের বয়স 39 হলেও তার যৌবন এখনো ফুরিয়ে যায়নি। আর আছে ফাহাদ, ওর বয়স 26, ভার্সিটিতে পড়ে। কিন্তু সে অন্য সব ছেলেদের মতো না, বেশ শান্ত, নম্র আর সৎ প্রকৃতির। সে এই ধরনের কোনো কাজ করতে পারে তা আফরোজা বেগমের ধারণার বাহিরে। কলিং বেলের শব্দে তার ভাবনার ছেদ পড়ল। উঠে দরজা খুললেন। বাজার থেকে ফিরেছেন স্বামী আব্দুর রাজ্জাক। স্ত্রীর হাতে বাজারের ব্যাগটা তুলে দিয়ে বললেন, কি ব্যাপার, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? কোনো কিছু নিয়ে টেনশন করছো নাকি? আফরোজা বেগম একবার চিন্তা করলেন স্বামীকে সব কথা বলে দিবেন। নাইলার বিষয়টা ওর জানা জরুরি। তিনি কিছু বলতে চাইলেন, তবে আবার থেমে গেলেন। আবার চিন্তা করলেন আসল অপরাধী ধরা পড়ার আগে কাউকে বিশ্বাস করা উচিত হবে না, হাজার হলেও পুরুষ। যদি ভুলেও কোনো ভুল করে থাকে কেউ। আব্দুর রাজ্জাক আবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কথা বলো না কেন? আফরোজা বেগম বললেন, কই কিছু না। বাজারের ব্যাগটা নিয়ে তিনি রান্নাঘরে চলে গেলেন। আফরোজা বেগম রান্নাঘরে এসে দাঁড়িয়ে পড়লেন। খেয়াল করলেন ঘরে কেউ ছিল না। তার স্বামী এতক্ষণ বাজারে গিয়েছিল আর তার ছেলে ভার্সিটির জন্য রওনা হয়েছে তার সামনেই। তাহলে কি নীলার মনের ভুল? তিনি এতক্ষণ নিজের স্বামী আর ছেলেকে নিয়ে এসব কি ভাবছিলেন? এটা ভেবে তিনি বেশ লজ্জা পেয়ে গেলেন। হয়তো একদিন ঘুমের ঘরেই কাপড় খুলে গিয়েছিল নাইলার। আর যে কোনো কথাকেই বাড়িয়ে বলার অভ্যাস নাইলার, তাই হয়তো এসব আজে বাজে কথা বলছে তাকে। শুধু শুধু মেয়েটার কথা গুরুত্বের সঙ্গে নিয়ে এতক্ষণ বিভ্রান্ত হচ্ছিলেন তিনি। আফরোজা বেগম দ্রুত বাজারের ব্যাগটা রেখে নাইলার কাছে গেলেন। নাইলা তখন বাথরুমে জামা কাপড় ধুচ্ছিল। তিনি গিয়েই ধমকের সুরে বললেন, দেখ নাইলা, তুই আমার কাছে এই ধরনের আজগুবি কথাবার্তা আর কোনোদিন বলবি না। আর একবার এই ধরনের কথা শুনলে তোকে সোজা তোর গ্রামের বাড়িতে দিয়ে আসবো। নাইলা কথাটা শুনে মাথা তুলে কয়েক মুহূর্ত স্বাভাবিকভাবে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল। পরক্ষণে আবার কাপড় ধোয়ায় ব্যস্ত হয়ে পড়ল। আফরোজা বেগম আর কিছু না বলে নিজের ঘরে ফিরে এলেন। প্রথমে নাইলার বলা কথাটা তিনি যতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এখন ততটাই তুচ্ছ বলে মনে হচ্ছে। এসব বাদ দিয়ে তিনি কাল রাতে একটা অর্ধসমাপ্ত বই আবার পড়া শুরু করলেন। ফাহাদ আর তার স্বামী বেশিরভাগ সময়ই বাড়িতে থাকেন না। বাড়ির কাজ সব নাইলাই করে, তাই নিঃসঙ্গতা দূর করতে থ্রিলার উপন্যাস পড়ার একটা অভ্যাস করেছেন তিনি। ভালোভাবেই কেটে যায় তার সময়। ঘড়িতে রাত 11টা বাজতে ঘুমিয়ে পড়েছে আফরোজা। আফরোজার অভ্যাস মতো প্রতি রাতে ঘুম থেকে 3 থেকে 4 বার বাথরুমে যেতে জাগতে হয় তাকে। কিন্তু কিছুদিন যাবৎ এক ঘুমে রাত পার করে দিয়ে সকালে উঠছেন তিনি। আজ ব্যতিক্রম হলো। শেষ রাতে তার ঘুমটা ভেঙে গেল। বাথরুমে যাবার জন্য তিনি বিছানা থেকে নামলেন। রাজ্জাক সাহেব ঘুমোচ্ছেন বিছানায়। বাথরুমে যাবেন এমন সময় নাইলার কথা মনে পড়ল আফরোজা বেগমের। নাইলাকে অদ্ভুত কথাটাই না বলেছিল সকালবেলায়। আদৌ কি কথাটা সত্য হওয়ার সম্ভাবনা আছে? ঘড়িতে তাকালেন, এখন 4:15 বাজে। এখনো ফজরের আজান দেয়নি। তিনি কি যেন ভেবে ধীরে ধীরে নাইলার ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘর অন্ধকার। তিনি আলো জ্বালিয়ে পুরো স্তম্ভিত হয়ে গেলেন। নাইলা সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে রয়েছে। তার গায়ে শুধু একটা বিছানার চাদর। ঘটনার আকস্মিকতায় আফরোজা বেগম দ্রুত আবার আলো নিভিয়ে দিলেন। তিনি ভুল দেখলেন কিনা এটা নিশ্চিত হতে আবার আলো জ্বেলে দিলেন। না,
তিনি ভুল দেখেননি। নাইলা সালোয়ার কামিজ ওড়না তার মাথার কাছে দলা করে রাখা। কেউ যে এই কাজটা করেছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে। কেউ যাতে শুনতে না পায় সেভাবে আফরোজা বেগম ধীরে ধীরে নাইলার পাশে তাকে ডাকতে লাগলেন। নাইলার কোনো সাড়াই পাওয়া গেল না। এবার ঘুম ভাঙতে কাঁধ ধরে জোরে কয়েকটা ঝাঁকা দিলেন। অবাক কাণ্ড, তাও নাইলার ঘুম ভাঙল না। নাইলার ঘুম তো কখনোই এত গাঢ় ছিল না। আর কোনো উপায় না দেখে ঘর থেকে বেরিয়ে আলো নিভিয়ে দিলেন তিনি। ফাহাদ দরজা খোলা রেখে রাতে ঘুমোয়। ফাহাদের ঘরে গিয়ে দেখলেন সেও বেঘুরে ঘুমোচ্ছে। বাড়িতে তো আর কেউ নেই, তাহলে কাজটা করলো কে? কে মেয়েটার জামা কাপড় এভাবে খুলে ফেলেছে? ফাহাদ এবং রাজ্জাক তো ঘুমোচ্ছে। আচ্ছা, তারা দুজনে কি আসলেই ঘুমোচ্ছে, নাকি তাদের কেউ একজন ঘুমের অভিনয় করছে? না, এটা নিয়ে কিছু ভাবতে পারছেন না তিনি এই মুহূর্তে। মাথার কাজ করছে না। আবার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবের পাশে চুপচাপ শুয়ে পড়লেন তিনি। বাকি রাত আর ঘুম হলো না তার। এপাশ ওপাশ করে রাত কাটালেন একটা তীব্র অস্বস্তি নিয়ে। চোখ বন্ধ করে রইলেন। বেশ কয়েক ঘন্টা তিনি নির্ঘুমে কাটিয়ে দিলেন এইভাবে। হঠাৎ তার চোখ লেগে এলো। যখন ঘুম ভাঙলো আঁতকে উঠলেন তিনি। ঘড়িতে দেখলেন রাত 4টার কিছু বেশি। রাজ্জাক ঘুমোচ্ছে, অনেকটা সময় চলে গেছে। তিনি দ্রুত উঠে নাইলার ঘরে গেলেন। সেই একই দৃশ্য, নাইলার গায়ে জামা কাপড় নেই। তিনি কিছুই বুঝতে পারছেন না ঘুমের সুযোগে রাজ্জাক এসেছিল নাকি ফাহাদ। নাইলাকে বেশ ভালো করেই ডাকলেন আজও, কিন্তু উঠল না সে, যেন অজ্ঞান হয়ে আছে। এটা আরো বেশি আশ্চর্যের। থ্রিলার উপন্যাস পড়তে পড়তে একটা জিনিস বুঝেছেন আফরোজা বেগম, যে কোনো বড় রহস্যের সমাধান করতে ছোট ছোট ক্লু ধরে এগোতে হয়। আফরোজা বেগমের চোখ গেল ঘুমন্ত নাইলার মাথার কাছের একটা পানির জগে। এই জগটা থেকে নাইলা পানি খায়। হতে পারে এই জগটাতে কেউ ঘুমের ঔষধ মিশিয়ে দেয় রোজ, যার ফলে রাতে নাইলা আর জাগে না। এই সুযোগেই ধস্তাধস্তি ছাড়া কেউ তার সাথে খারাপ কিছু করতে চায়। ছি ছি, এসব কি ভাবছেন তিনি? না, এমনটা হতেও পারে। না হলে এত ডাকার পরও নাইলা উঠবে না কেন? নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে আফরোজা বেগমের মাথায়। তিনি জগটা নিয়ে বের হলেন। আফরোজা বেগম গেলেন তার এক পরিচিত এক ল্যাবে। তার বান্ধবীর মেয়ের নাম ফারহানা, ফরেন্সিক ডাক্তার। তার কাছে সেই পানির বোতলটা দিয়ে তিনি পরীক্ষা করতে বললেন এর ভেতরে ঘুমের ঔষধ মেশানো আছে কিনা। ফারহানা কৌতূহলী হয়ে জানতে চাইল, এই পানি আপনি পেলেন কোথায়, আর পরীক্ষাই বা করতে চাচ্ছেন কেন আন্টি? আফরোজা বেগম মিথ্যা কথা বললেন। তিনি বললেন তার এক বান্ধবী এই পরীক্ষা করতে দিয়েছেন, সে তার নাম গোপন রাখতে চায়। ফারহানা আত্মাকে ঘাটালেন না, বলল বোতলটা রেখে যান, বিকালে রিপোর্ট হাতে আসবে। আফরোজা বেগম বাড়িতে চলে এলেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ফারহানাকে তিনি কয়েকবার কল দিলেন, কিন্তু সে ধরল না। তিনি এবার কিছুটা অস্বাভাবিকভাবে ঘটনাটার ব্যাপারে চিন্তা করলেন। তিনি কি শুধু শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন? ফাহাদ বা রাজ্জাক কেউ যদি এটা জানতে পারে তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন। এটা তো হতে পারে যে নাইলাই কোনো বড় সমস্যা। এমনটাও তো হতে পারে যে নাইলারই কোনো বড় সমস্যা রয়েছে, তাদের না। নাইলা বেশ রূপধারী না হলেও তার চেহারা তেমন খারাপ না। হতে পারে কোনো খারাপ জিন তার উপর আছর করেছে। সেই ঘুমন্ত অবস্থায় নাইলার সঙ্গে খারাপ কিছু করতে চায়, বা নাইলার কোনো মানসিক রোগ রয়েছে যাতে সে নিজে নিজে রাতে তার জামা কাপড় খুলে ফেলে, অথচ তার মনে থাকে না। আসলেই তো এমন কিছু হতেও পারে। এটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন? তিনি শুধু শুধু ফাহাদ আর রাজ্জাককে সন্দেহ করছেন। আফরোজা বেগম এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন। এমন সময় হঠাৎ তার মোবাইলে ফারহানার নাম্বার থেকে একটা কল এলো। আফরোজা বেগম দ্রুত কল ধরলেন। ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরোই স্তম্ভিত হয়ে গেলেন। তার সন্দেহই ঠিক। নাইলার জগের পানিতে ঘুমের ঔষধ মেশানো থাকে প্রতি রাতে, কারণ ওই পানি পরীক্ষা করে ঘুমের ঔষধের অস্তিত্ব পাওয়া গেছে, যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ। কিন্তু এই জঘন্য কাজটা কে করে এটাই বুঝতে পারছেন না তিনি। নিজের আপনজনদের যে এভাবে সন্দেহ করতে হবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। তবে আজ রাতে যে করেই হোক আসল অপরাধীকে তিনি ধরবেনই। কিন্তু কে সে? প্রিয় ভিউয়ার্স, গল্পে টানটান উত্তেজনা রেখে প্রথম পর্ব এখানেই শেষ হলো। যদি গল্পটা ভালো লেগে থাকে আর শেষ পর্ব দেখতে চান তবে গল্পটা শেয়ার করবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।